পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। কোনো দেশ আক্রান্ত হলে যৌথভাবে আগ্রাসন প্রতিহত করবে দুই দেশ। গাজার আগ্রাসনকে জাতিসংঘের গণহত্যা আখ্যার পর সামনে এসেছে জেনোসাইড ইস্যু। মানদণ্ড নির্ধারণ বেশ জটিল, মত আন্তর্জাতিক আইনজ্ঞদের। যুক্তরাষ্ট্রের ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা ট্রাম্পের। কয়েক দশকের পুরনো কট্টর বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ন্যাটোর মতো প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হল সৌদি আরব, পাকিস্তান। বহিঃশত্রুর হামলাকে দেখা হবে যৌথ আগ্রাসন হিসেবে। এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই পক্ষই। পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সাথে রিয়াদের চুক্তিটিকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে শক্তিশালী করবে এই সমঝোতা। জাতীয় নিরাপত্তার স্বার্থে পাক সৌদি চুক্তি পর্যালোচনা করবে বলে জানিয়েছে ভারত। এভাবেই F-15 ফাইটার জেটের বহর দিয়ে সৌদি আরবের আকাশসীমায় স্বাগত জানানো হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। কেবলমাত্র বিশেষ রাষ্ট্রীয় অতিথিকেই এমন সম্মাননা জানায় সৌদির রয়্যাল এয়ারফোর্স। বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াদ যান পাক প্রধানমন্ত্রী। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। এরপরই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটির সাথে প্রতিরক্ষা সংক্রান্ত ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন শেহবাজ শরীফ। চুক্তি অনুসারে সৌদি আরব কিংবা পাকিস্তান কোনো একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে যৌথ আগ্রাসন হিসাবে দেখবে রিয়াদ, ইসলামাবাদ। এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ, যা অনেকটাই সামরিক জোট ন্যাটোর আর্টিকেল 5-এর সাথে সাদৃশ্যপূর্ণ। বিশ্লেষকদের মত, এ ধরনের প্রতিরক্ষা সহযোগিতা বদলে দিতে পারে আরব বিশ্বের নিরাপত্তা বিষয়ক চিন্তাধারা। এটা অনেক বড় সাফল্য। ইসরায়েলি আগ্রাসনের পর আরব বিশ্বে নতুন নিরাপত্তা চিন্তাধারার প্রতিফলন এটি। কারণ কাতারে আক্রমণ করা গেলে হামলার শিকার হতে পারে প্রতিবেশী অন্য দেশও। এ কারণেই সৌদি আরব তার সবচেয়ে আন্তরিক বন্ধু পাকিস্তানের দিকে ঝুঁকছে। চুক্তিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে রিয়াদ ও ইসলামাবাদ। এদিকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে সৌদি পাকিস্তান চুক্তিটি গভীরভাবে পর্যালোচনা করবে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে একথা জানায় নয়াদিল্লি। ভবিষ্যতে আরও দুই দেশ পাকিস্তানের সাথে একই ধরনের চুক্তিতে স্বাক্ষর করবে বলেও শোনা যাচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ। গাজা সিটির আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী। ট্যাঙ্ক নিয়ে আবাসিক এলাকাগুলোয় চালাচ্ছে ভয়াবহ তাণ্ডব। আগ্রাসন চলছে গাজার সব অঞ্চলেই। 24 ঘন্টায় উপত্যকা জুড়ে প্রাণহানির শিকার কমপক্ষে 83 জন। এর মধ্যে গাজা সিটিতেই মৃত্যু হয়েছে 61 জনের। 2 দিনে গাজা সিটির 1.5 শতাধিক টার্গেটে হামলা চালিয়েছে আইডিএফ। চালু থাকা হাসপাতালগুলো টার্গেট করেও হয়েছে বোমা ও গোলাবর্ষণ। আগ্রাসন ও দুর্ভিক্ষ কবলিত গাজাবাসীর শেষ লাইফলাইন বিবেচিত আল শিফা ও আল আহলি হাসপাতালে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা। 2 হাসপাতালে প্রাণহানির শিকার 19 জন। গাজায় 2 বছর ধরে চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা 65,000 ছাড়িয়েছে। গাজায় চলমান আগ্রাসনকে জাতিসংঘ গণহত্যা আখ্যা দেওয়ার পর থেকেই আলোচনায় জেনোসাইড ইস্যু। কোন মানদণ্ডের ভিত্তিতে কোন স্থানে চালানো আগ্রাসন বা হত্যাকাণ্ডকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এটি নির্ণয়ের প্রক্রিয়াকে বেশ জটিল বলে মন্তব্য আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের। জাতিসংঘের এই প্রতিবেদন নির্ধারণ করে দেবে ইসরায়েলের বিচারের কাঠামো, এমনটিও মনে করছেন বিশ্লেষকরা। 1948 সালের জেনোসাইড কনভেনশন অনুযায়ী গণহত্যা হলো কোনো দেশের মানুষ, নির্দিষ্ট জাতি বা নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মের মানুষকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধ। শুধু হত্যা নয়, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি, ধ্বংসযজ্ঞের পরিস্থিতি তৈরি করা, জন্ম প্রতিরোধ করা বা শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে স্থানান্তর করাও গণহত্যা বলে বিবেচিত হয়।
তবে শুধু মানুষের মৃত্যু বা বাস্তুচ্যুতি দেখালেই চলে না, প্রমাণ করতে হয় এসব ঘটনার পেছনে ছিল নির্দিষ্টভাবে কোনো গোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য। এটি প্রমাণের মানদণ্ডও খুব কঠোর, আর এ কারণেই আদালতে কোনো ঘটনাকে জেনোসাইড বলে প্রমাণ করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তাই আন্তর্জাতিক আইনের সবচেয়ে গুরুতর অপরাধ হচ্ছে গণহত্যা। গণহত্যা প্রমাণ করতে শুধু হত্যা বা বাস্তুচ্যুতির প্রমাণ যথেষ্ট নয়, দেখাতে হয় এসব কর্মকাণ্ডের বিশেষ উদ্দেশ্য ছিল একটি সুরক্ষিত গোষ্ঠীকে ধ্বংস করা। এটি প্রমাণ করা অত্যন্ত কঠিন। অভিযোগ যেমন গুরুতর, তেমনি প্রমাণের মানদণ্ডও অনেক উঁচু। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। এরপর থেকে আলোচনা চলছে সংস্থাটির পরবর্তী পদক্ষেপ এবং তেল আবিবকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া নিয়ে। ইসরায়েলের অপরাধের তথ্য প্রমাণ তুলে ধরতে বদ্ধপরিকর জাতিসংঘ। অন্যদিকে বিশ্লেষকরাও বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদন নির্ধারণ করে দেবে ইসরায়েলের বিচারের কাঠামো। গাজায় গণহত্যা চলছে। আমরা যাদের দায়ী করেছি তাদের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীও রয়েছে। আমাদের দল এখনো ফিলিস্তিনে যায়নি, তবে সেখানে যাওয়ার পরিকল্পনা করছি আমরা, কারণ এটি একটি স্থায়ী কমিশন, তাই ঘটনাস্থল পরিদর্শন করা আমাদের দায়িত্ব। আইনি দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। জাতিসংঘের অনুমোদিত একটি সংস্থা সরাসরি প্রমাণের ভিত্তিতে প্রথমবারের মতো সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েল গণহত্যা করছে। এর গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক আদালতের চলমান কার্যক্রমে এর প্রভাব পড়বে এবং ভবিষ্যতের মামলাগুলোর কাঠামো নির্ধারণ করবে। বিশ্বের ইতিহাসে এ পর্যন্ত ৩টি বড় ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক আদালত। ১৯৭০-এর দশকে কম্বোডিয়ায় সংখ্যালঘু চাম ও ভিয়েতনামীদের ওপর হামলা, ১৯৯৪-এ রুয়ান্ডায় তুৎসি জনগোষ্ঠী হত্যাকাণ্ড এবং ১৯৯৫ সালে বসনিয়ায় ৮,০০০ মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনাকে দেয়া হয় গণহত্যার স্বীকৃতি। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক পোস্টে কয়েক দশকের পুরনো কট্টর বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত জানান তিনি। কেবল তাই নয়, যে বা যারা এই গোষ্ঠীকে অর্থায়ন করবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনি ব্যবস্থা। সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ডানপন্থী চার্লি কার্ক হত্যাকাণ্ডের জেরে এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। কালো পোশাকে ফ্যাসিবাদ, বর্ণবাদ আর কট্টর ডানপন্থার বিরুদ্ধে বিক্ষোভ। গত কয়েক বছরে অনেকবারই এমন ঝটিকা মিছিলে দেখা গেছে অ্যান্টিফা মতবাদীদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দেয় নতুন করে আলোচনায় অ্যান্টিফা। এই ঘোষণার সাথে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ক হত্যাকাণ্ডের সংযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও কার্কের সন্দেহভাজন হত্যাকারীর সাথে বামপন্থার কোনো যোগসাজশ থাকার প্রমাণ মেলেনি এখনো। মূলত অ্যান্টিফ্যাসিস্ট শব্দের সংক্ষিপ্ত রূপ অ্যান্টিফা। তবে এটি একক কোনো সংগঠন নয়, বরং একটি মতাদর্শ যা ডানপন্থী, স্বৈরাচার, বর্ণবাদ কিংবা নাৎসি বিরোধী প্রতিরোধ গড়ে তোলে। গত শতকের মাঝামাঝি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বিকশিত হলেও যুক্তরাষ্ট্রে বড় পরিসরে পরিচিতি পায় ৮০-র দশকে। সাংগঠনিক কাঠামো না থাকায় আনুষ্ঠানিক নেতাও নেই অ্যান্টিফা গোষ্ঠীর। সাধারণত মিছিল সমাবেশের মধ্য দিয়ে প্রতিবাদ জানালেও কখনো কখনো আত্মরক্ষার নামে সহিংস কৌশল ব্যবহার করাকেও ন্যায্য বলে মনে করে তারা, যার নজিরও রেখেছে বেশ কয়েকবার। বিভিন্ন সময় কট্টর শ্বেতাঙ্গদের সাথে সংঘর্ষের ইতিহাস রয়েছে তাদের। বহু ডানপন্থী সমাবেশ ও বিক্ষোভে অ্যান্টিফার সক্রিয়তা দেখা গেছে। দীর্ঘদিন ধরেই নানা সহিংস কর্মকাণ্ডের জন্য অ্যান্টিফাকে দায়ী করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গোষ্ঠীটিকে নিষিদ্ধের হুমকিও দিয়েছেন অনেকবার। তবে বিশ্লেষকরা বলছেন, দিন ধরেই নানা সহিংস কর্মকাণ্ডের জন্য অ্যান্টিফাকে দায়ী করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গোষ্ঠীটিকে নিষিদ্ধের হুমকিও দিয়েছেন অনেকবার। তবে বিশ্লেষকরা বলছেন, নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো না থাকায় অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার সুযোগ তেমন নেই। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব উত্থাপন করলেন ইউরোপীয় কমিশনের প্রধান ভন দের লিয়েন। বুধবার ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবও দেন তিনি। এই পদক্ষেপ কার্যকর হলে ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার হারাবে
ইসরায়েলি পণ্য। বাকি দেশের মতোই নির্ধারিত হারে ট্যারিফ গুনতে হবে তেল আবিবকে। গাজা সিটিতে শুরু হওয়া IDF এর স্থল অভিযানের প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ EU কমিশনের। EU এর এই প্রস্তাবকে বিকৃত আখ্যা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। এতে ইউরোপেরই ক্ষতি হবে বলেও সতর্ক করেন তিনি। গত বছর ইসরায়েলের সাথে 42.6 বিলিয়ন ইউরোর বাণিজ্য হয় EUর। দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বুধবার আম্মানে হয় দুই নেতার আলোচনা। কাতারে ইসরায়েলের হামলার পর দেশটির আমিরের এটাই প্রথম বিদেশ সফর। বুধবার আম্মানে তাকে স্বাগত জানান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ক্রাউন প্রিন্স হুসেইন আবদুল্লাহ। সাথে ছিলেন জর্ডানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রাজকীয় সংবর্ধনার পর শুরু হয় বৈঠক। দোহায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান বাদশাহ আবদুল্লাহ। কাতারের প্রতি জর্ডানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যের কথা জানান দুই নেতা। এ সময় গাজায় ইসরায়েলের স্থল অভিযানের নিন্দা জানান তারা। ফিলিস্তিনপন্থী মানবাধিকার কর্মী মাহমুদ খলিলকে আলজেরিয়া বা সিরিয়ায় নির্বাসিত করার নির্দেশ দিয়েছে এক মার্কিন আদালত। বুধবার আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ACLU প্রকাশিত আদালতের নথিতে দেখা যায় 12 সেপ্টেম্বর এই রায় দিয়েছেন লুইজিয়ানার অভিবাসন বিচারক জ্যামি কোমান্স। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদনের সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন খলিল। সিরিয়া জন্ম নেয়া এবং আলজেরিয়ার নাগরিকত্বধারী ফিলিস্তিনি বংশোদ্ভূত খলিল বলেছেন, আলজেরিয়া বা সিরিয়ায় ফেরত পাঠানো হলে ইসরায়েল তাকে টার্গেট করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন খলিলের আইনজীবীরা। গেল বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন খলিল। এরপরই গ্রেফতার করা হয় তাকে। বেরিয়ে চলেছে রাশিয়া ন্যাটো উত্তেজনা। সম্ভাব্য হামলার আশঙ্কায় একের পর এক মহড়া চালাচ্ছেন ন্যাটো জোটভুক্ত দেশগুলো। বুধবার রুশ সীমান্তের কাছে চলতি বছরের সবচেয়ে বড় মহড়া চালিয়েছে পোল্যান্ড। অংশ নেয় পোল্যান্ড সহ জোটভুক্ত দেশগুলোর 30,000 সেনা, যেখানে শক্তিমত্তার জানান দেয় 600-এরও বেশি ট্যাঙ্ক, আকাশযান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে চারপাশ। মুহুর্মুহু গোলাবর্ষণ চলছে ভারী ট্যাঙ্ক থেকে। সশব্দে আকাশে উপস্থিতি জানান দিচ্ছে যুদ্ধবিমান, হেলিকপ্টার আর ড্রোন। বাস্তব যুদ্ধের ফ্রন্টলাইনের দৃশ্য মনে হলেও এটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহড়া আয়রন গেট। রাশিয়ার কালিনিনগ্রাদের সীমানা ঘেঁষে পোল্যান্ডে চলছে এই মহাযজ্ঞ। পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের পর থেকেই নড়েচড়ে বসেছে ন্যাটো জোট। সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে রাশিয়া বেলারুশের সাম্প্রতিক মহড়া। আর তাই সক্ষমতার জানান দিতে বছরের সবচেয়ে বড় মহড়া চালাচ্ছে ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পোল্যান্ড। এতে শক্তিমত্তা দেখায় ট্যাঙ্ক, আর্টিলারি ও যুদ্ধবিমান সহ 600-র বেশি ভারী সামরিক সরঞ্জাম। আয়রন ডিফেন্ডার 25 নামের বৃহত্তর ধারাবাহিক মহড়ার অংশ এটি, যার উদ্দেশ্য ন্যাটোর পূর্বাঞ্চলীয় ফ্রন্টকে আরও শক্তিশালী করা, একই সাথে রুশ হুমকি প্রতিহত করা। আমাদের আজকের মহড়া আয়রন ডিফেন্ডার হলো একটি প্রতিরক্ষামূলক কার্যক্রম। এটি কারো প্রতি উস্কানিমূলক নয়, বরং প্রতিরক্ষামূলক, এবং আমরা এই কার্যক্রম বন্ধ করব না। আমরা চাই না আমাদের প্রতিরক্ষামূলক যুদ্ধ ইউক্রেনের মতো হোক। ওদের মতো ফল ভোগ করতে চাই না। আমরা সবচেয়ে সাশ্রয়ী উপায়ে এই যুদ্ধ জিততে চাই। তাই এই লড়াইকে ভিন্নভাবে মডেল করছি। বিশেষ এই মহড়ায় যোগ দেয় স্থল, বিমান, নৌ এবং আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী। পুলিশ ও মার্কিন সেনাদের পাশাপাশি এতে অংশ নেয় ব্রিটেন, রোমানিয়া, ক্রোয়েশিয়া সেনা সদস্যরা। সব মিলিয়ে 30,000 সেনা অংশ নেয় অনুশীলনে। এই উত্তেজনার মাঝে পোল্যান্ডের পাশাপাশি ক্রোয়েশিয়া, গ্রিনল্যান্ডের মতো ন্যাটো দেশগুলোতেও চালানো হয়েছে সামরিক মহড়া। রেজবানা সায়মা, যমুনা নিউজ। যুক্তরাজ্য সফরে রাজকীয় সংবর্ধনা দেওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। উইন্ডসর প্রাসাদের রাজকীয় এই শোভাযাত্রার আয়োজন করে ব্রিটিশ রাজ পরিবার। দেওয়া হয় লাল গালিচা অভ্যর্থনাও।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারী হামলায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত আরও 2 জন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ গেছে হামলাকারীর। কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় বুধবার দুপুর 2টায় ইয়র্ক কাউন্টিতে হয় এই ঘটনা। ফিলাডেলফিয়া থেকে 100 মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের। দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় হতাহতদের। এই ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার গভর্নর। 2,500 বাসিন্দার শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তিনি। জল, স্থল, আকাশ 3 পথেই সামরিক মহড়া চালাচ্ছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রকে চোখ রাঙিয়ে 3 দিন ব্যাপী মহড়াটি শুরু করেছে লাতিন আমেরিকার দেশটি, যাতে রণাঙ্গনের সক্ষমতা দেখাচ্ছে আধুনিক প্রজন্মের অর্ধশত যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ। মার্কিন নৌবহরের খুব কাছেই ক্যারিবীয় সাগরে পরিচালনা করা হচ্ছে মহড়াটি। আকাশ ছিঁড়ে উড়ে যাচ্ছে একের পর এক সুখোই ফাইটার জেট। নিচে ক্যারিবীয় সাগরে সারি সারি যুদ্ধজাহাজ। চোখ জুড়ানো ফরমেশনে দেয়া হচ্ছে শক্তিমত্তার জানান। এই দৃশ্য ভেনেজুয়েলা উপকূলের। দোরগোড়ায় যখন যুক্তরাষ্ট্রের নৌবহর, তখন মার্কিন যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার সহ অ্যাটাক সাবমেরিনকে সতর্ক করতেই ভেনেজুয়েলার এই মহড়া। জল, স্থল, আকাশ 3 পথেই সক্ষমতা প্রদর্শন করবে দেশটি। বুধবার ক্যারিবীয় জলসীমার এক দ্বীপে শুরু হয় মাদুরো বাহিনীর 3 দিনব্যাপী সামরিক মহড়া, যার নাম কারিবে সোবেরানো। সার্বভৌমত্ব রক্ষাই যার উদ্দেশ্য। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে পরিচালনা করা হচ্ছে মহড়াটি। কমান্ডার ইন চিফের নির্দেশে এই মহড়া। এটি একটি অভিযান কৌশল যা লা অরচিলা দ্বীপে পরিচালিত হচ্ছে। আমার পেছনে থাকা মানচিত্রে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ এই মহড়ায় অংশ নিয়েছে 22টি ফাইটার জেট, 12টি যুদ্ধজাহাজ এবং 20টি ছোট নৌযান। দ্বীপ জুড়ে মোতায়েন করা হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। টহল দিচ্ছে অস্ত্রবাহী ও নজরদারি ড্রোন। প্রস্তুতি নেওয়া হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের। সম্প্রতি মাদক বিস্তার ঠেকাতে ভেনেজুয়েলার জলসীমার কাছে 4,500 নৌসেনা সহ যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার ও নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন মোতায়েন করে যুক্তরাষ্ট্র। মাদক পাচারের অভিযোগে 2 দফায় ভেনেজুয়েলার নৌযানে হামলাও চালায় ওয়াশিংটন, যার জেরেই চলছে এই উত্তেজনা। অনিক রহমান, যমুনা নিউজ। ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযানের নামে সাজানো নাটক করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। বুধবার বড় একটি মাদকের চালান জব্দ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এরপরই সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো। জানান 3 টনের বেশি কোকেন সহ আটক করা হয়েছে 4 জনকে। দাবি, আটককৃতদের মধ্যে একজন মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা DEA এর সাথে জড়িত। যুক্তরাষ্ট্রের নির্দেশনাতেই কাজ করছিলেন ওই ব্যক্তি। ভেনেজুয়েলাকে মাদক কাণ্ডে ফাঁসানোর জন্যই অভিযান শুরু করেছে DEA, এমন অভিযোগ করেন কাবেলো। সম্প্রতি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই জেরে গত কয়েক সপ্তাহ ধরেই 2 দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারতের কেরালায় বেড়ে চলেছে মস্তিষ্ক খেকো অ্যামিবা সংক্রমণ। অণুজীবীটির আক্রমণের ফলে এ পর্যন্ত রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19 জনে। রাজ্য জুড়ে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। এখন পর্যন্ত 61 জনের সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নেগলেরিয়া ফাউলেরি নামক জীবাণু দ্বারা ছড়ায় এই মস্তিষ্ক খেকো অ্যামিবা। এর সংক্রমণে পুরোপুরি ধ্বংস হয়ে যায় মস্তিষ্কের টিস্যু, ফলে মারাত্মকভাবে ফুলে যায় মাথা। এতে আক্রান্তদের বেশিরভাগই মারা যায়। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মাঝে ছড়াতে পারে এই অণুজীব। চিকিৎসকরা বলছেন এটি একটি বিরল রোগ হলেও সাধারণত সুস্থ শিশু ও তরুণদেরই এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। উষ্ণ, বদ্ধ, বিশুদ্ধ পানির মাধ্যমে বাহিত হয় এই অ্যামিবা। মৃত্যুর আগে বিষ প্রয়োগ করা হয়েছিল রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে। মরদেহ থেকে সংগৃহীত জৈবিক নমুনা পরীক্ষায় এর প্রমাণ মিলেছে। বুধবার এক ভিডিও বার্তায় এমন দাবি করেছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। জানান 2024 সালে নাভালনির শরীর থেকে গোপনে জৈবিক নমুনা সংগ্রহ করে তা বিদেশের 2 পরীক্ষাগারে পাঠানো হয়, যাতে বিষ প্রয়োগে প্রমাণ মেলে। ভিডিওতে স্বামীর মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও দায়ী করেন ইউলিয়া। 2021 সালে কারাবন্দী হন ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সেই নাভালনি। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। 2024 সালের 16 ফেব্রুয়ারি হঠাৎ করেই সাইবেরিয়ার একটি কারাগারে বন্দী অবস্থায় মৃত্যু হয় নাভালনির। দর্শক, এ ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।